আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রবলেম সলভিং স্কিলের আমাদের 24-25 সেশনের যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটি আমরা আজকে সমাধান করবো ইনশাল্লাহ। প্রত্যেকটি প্রশ্ন আমরা একদম ধরে ধরে সমাধান করব। সো তুমি যেই পরীক্ষাটা দিয়েছো, তুমি যেটা আনসার করেছো, সেই আনসারটা মিল আছে কিনা সেটি তুমি দেখতে পাবা। আর আমি যে প্রশ্নটা নিয়ে সমাধান করব, এই প্রশ্নটি হচ্ছে আমাদের সেট 1 ছিল। সেট 1 এর মধ্যে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো 51 থেকে শুরু হয়েছে। সো আমার এখানেও তুমি দেখতে পাবা যে আমাদের ক্রমিক, এই ক্রমিকটা হচ্ছে 51 থেকে শুরু হয়েছে। সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, এর আগে হচ্ছে আমরা ক্লাসটি নিয়েছিলাম, কিন্তু মাঝখানে হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের ক্লাসটি নেওয়া হয়নি। আমরা দুইটা ম্যাথ সলভ করেছিলাম, তখনই হচ্ছে বিদ্যুৎটা চলে গেছে। আমরা আবার শুরু করতেছি। সো আমরা আমাদের যে কোয়েশ্চনটা ছিল সেট 1-এ, তোমরা এটি বিভিন্ন সেটে বিভিন্নভাবে পেয়েছো হয়তো, কিন্তু সেট 1 যেটি ছিল সেখানে এটি 51 নম্বর প্রশ্ন হিসেবে ছিল। হয়তো তোমার ক্ষেত্রে অন্য একটি প্রশ্ন থাকতে পারে, বা 57-58 ক্ষেত্রে ওইরকম। ওকে, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে এই প্রশ্নটা একটু দেখো। একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হলো 5:3। যদি মাঠের প্রস্থ 42 মিটার হয় তাহলে দৈর্ঘ্য হলো। এই প্রশ্নটি তুমি দেখতে পাচ্ছ যে এটা অনুপাত সমানুপাত এই টপিকটি থেকে করা হয়েছে। আর আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট ছিল, তোমরা কিন্তু এই প্রশ্নটা পেয়েছিলে রাসেল এবং রাকিবের অনুপাত দিয়ে। রাসেল ও রাকিবের অনুপাত এত আয়ের অনুপাত, রাসেলের আয় এবং রাকিবের আয়ের অনুপাত। এখানে একটি হচ্ছে আমাদের দুইটি রাশি ছিল অনুপাত দিয়ে, এরপরে রাসেলের আয় সামথিং ছিল, তোমাকে রাকিবের আয়টা বের করতে বলা হয়েছে। ঠিক একইভাবে এই প্রশ্নটা এরকম করা হয়েছে, অর্থাৎ আমাদের যারা পেইড বেসের ছিল, যেখানে রাসেলের আয় এবং রাকিবের আয় নিয়ে প্রশ্নটা সমাধান করেছে, ঠিক এটার সমাধানও হবে আমাদের একই প্রসেসে। তবে এখানে হচ্ছে মানগুলো একটু ভিন্ন। আর এখানে হচ্ছে আয়ের জায়গায় লিখে আছে মাঠের দৈর্ঘ্য প্রস্থ হিসেবে। আর এই প্রশ্নটি কিন্তু তোমরা বলতে পারো যে ভাই এটি কোনো আমাদের পরিমিতি দিয়ে করা হয়েছে কিনা, না, এটি কিন্তু অনুপাত সমানুপাত থেকে করা হয়েছে। তাহলে দেখো একটু, একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হলো 5:3। যদি মাঠের প্রস্থ 42 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত? তাহলে ভাইয়া দেখো তো, দৈর্ঘ্য অনুপাত প্রস্থ আমাদের কত দেওয়া আছে? 5:3। অনুপাত মানে কি বলেছিলাম আমরা? অনুপাত মানে হচ্ছে ভাইয়া ভাগ। ওকে, তাহলে দৈর্ঘ্য অনুপাত মানে ভাগ, প্রস্থ সমান 5, এখানে অনুপাত মানে ভাগ 3। এখন তোমার কি দেওয়া আছে? প্রস্থ কিন্তু দেওয়া আছে 42 মিটার। তাহলে প্রস্থের জায়গায় 42 বসাও। দৈর্ঘ্য প্রস্থের জায়গায় আমরা 42 বসিয়েছি, এখানে 5, এখানে 3। তাহলে দেখো 42-এর সাথে 5 গুণ, দৈর্ঘ্যের সাথে 3 গুণ, দৈর্ঘ্য গুণন 3 ইকুয়াল 42 গুণন 5। তাহলে তোমাকে বের করতে বলা হচ্ছে দৈর্ঘ্যটা বের করো। এখানে 3 গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাগ অবস্থায়। তাহলে 42 গুণন 5, এখানে হচ্ছে 3। তাহলে 3 × 4 = 42, 5 × 14 কত? 70। তাহলে আমার দৈর্ঘ্যটা কত ভাইয়া? দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 70 মিটার। সো এই প্রশ্নটা আমরা হচ্ছে হুবহু কমন পেয়েছি, যদি হচ্ছে মানগুলো ভিন্ন এসেছে। কোথায় থেকে? রাসেলের অনুপাত এবং রাকিবের আয়ের অনুপাতের একই রকম প্রশ্নটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যারা সেট 1 পেয়েছে আমাদের ব্যাচের, অর্থাৎ আমাদের কাছে যুক্ত ছিল, তারা কিন্তু এই প্রশ্নটা হুবহু কমন পেয়েছো। ওকে, এর পরবর্তীতে যে আমাদের সেকেন্ড কোয়েশ্চনটা আছে, একটু দেখো। 5 টাকা দরে 42 লিটার দুধের সাথে 70 টাকা দরে 28 লিটার দুধ মিশ্রণ করে মিশ্রিত দুধের গড় দর হবে কত? তাহলে দেখো, এখানে তোমার কিন্তু ইনফরমেশন আছে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি ইনফরমেশন, অন্যটি হচ্ছে আমাদের সেকেন্ডারি ইনফরমেশন। প্রাইমারি ইনফরমেশন কি রয়েছে? 50 টাকা দরে 42 লিটার দুধ, অর্থাৎ এটার সাথে 70 টাকা দরে 28 লিটার দুধ মিশ্রণ করা হলো, মিশ্রিত দুধের গড় দর হবে কত? এখন তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিল, এই প্রশ্নটাও আমি বলতে পারি হুবহু কমন পেয়েছো। কিভাবে ভাইয়া? তোমাকে আমি এরকম একটি প্রশ্ন করাইছিলাম, উইকেট প্রতি গড় রান, উইকেট প্রতি কি রান? গড় রান। এটি যারা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস করেছে ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে, সেখানেও কিন্তু এটি হয়তো আমাদের 3 নম্বর অথবা 4 নম্বর প্রশ্ন হিসেবে ছিল, উইকেট প্রতি গড় রান।
এটা আমি অনেকবার করাইছিলাম। উইকেট প্রতি গড় রান মানে তুমি কি করো, প্রাইমারি ইনফরমেশনে যারা ছিল তাদেরকে গুণ করো, এরপরে সেকেন্ডারি ইনফরমেশনে যারা ছিল তাদেরকে তুমি গুণ করো, নিচে কি দিয়ে ভাগ দাও, উইকেট প্রতি। উইকেট দিয়ে ভাগ দাও নাকি রান দিয়ে ভাগ দাও, উইকেট দিয়ে ভাগ দাও। উইকেট প্রতি তার মানে উইকেট দিয়ে তুমি ভাগ দাও। তাহলে ভাই এখানে কাজ কি হবে, এখানে বলা হচ্ছে যে মিশ্রিত দুধের গড় দর, মানে তোমাকে বলা হচ্ছে এখানে লিটার প্রতি দুধের গড় কত হবে, এইরকম প্রশ্নটা। লিটার প্রতি গড় দর, তাহলে এখন কি দিয়ে ভাগ দিতে হবে, লিটার দিয়ে। তোমরা অনেকে কিন্তু এই প্রশ্নের আনসার এমন একটা আনসার পেয়েছো যেটি চারটা অপশনের মধ্যে নাই। তোমরা কি দিয়ে ভাগ করে দিছো, আল্লাহ দর দিয়ে বলছে, তাহলে আমি এখানে 70 টাকা দর আছে, এখানে হচ্ছে 50 টাকা দর আছে, 70 আর 50 হচ্ছে 120, 120 দিয়ে ভাগ দিয়ে দিব। এটা কিন্তু হবে না, তুমি এই প্রশ্নটার সাথে মিলাই দেখো। তার মানে তোমাকে কি দিয়ে ভাগ দিতে হবে, লিটার প্রতি, মানে লিটার দিয়ে ভাগ দিতে হবে। তাহলে ওকে, এই প্রশ্নটার আনসার কিভাবে হবে ভাইয়া, এই প্রশ্নটার আনসার হবে প্রাইমারি ইনফরমেশনে যারা ছিল তাদেরকে গুণ দিয়ে দাও, অর্থাৎ 50 গুণন 42, এরপরে যোগ সেকেন্ডারি ইনফরমেশন কি ছিল 70 টাকা ধরে 28 লিটার, তাহলে 70 গুণন 28, নিচে কি দিয়ে ভাগ দিতে হবে, কয় লিটার আছে, এখানে আছে 42 লিটার, এখানে হচ্ছে 28 লিটার, তাহলে টোটাল কয় লিটার হয়, 70 লিটার। ঠিক আছে ভাইয়া, 42 এর 28 কত, 70, তাহলে এখানে কত হয়, এখানে আমাদের আনসার আসে হচ্ছে 58, কত 58। বোঝা গেছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 53 নম্বরে বলা হয়েছে একজন লোক মূলধনের 1/3 অংশ 7% লাভে, 1/4 অংশ 8% লাভে এবং অবশিষ্টাংশ 10% লাভে বিনিয়োগ করে। যদি লোকটির বার্ষিক লাভ 561 টাকা হয় তাহলে মূলধন কত। এই প্রশ্নটা একটু তোমাকে ঘুরিয়ে দিয়েছে, যারা আনসার করতে পেরেছো তোমরা বলা যায় যে হচ্ছে তোমাদের যে বেসিক লেভেল, এই বেসিক লেভেলটা অনেক বেশি স্ট্রং ছিল। এখানে দেখো একজন লোক মূলধনের 1/3 অংশ 7% লাভে, 1/4 অংশ 8% লাভে এবং অবশিষ্টাংশ 10% লাভে। আগে তোমাকে অবশিষ্টাংশ এটা কি সেটা বুঝতে হবে। অবশিষ্টাংশ মানে এই যে 1/3 অংশ এবং 1/4 অংশ, এটাকে বাদ দিয়ে কোথায় থেকে বাদ দিবা, সাধারণত হচ্ছে আমরা যখন ধরি x থেকে বাদ দিই, x না ধরলে 1 থেকে বাদ দিই। তাহলে অবশিষ্টাংশ তুমি প্রথমে বের করো, অবশিষ্টাংশ, এরপর আনসার করবা। অবশিষ্টাংশ সমান 1 মাইনাস 1/3 প্লাস 1/4, এটাকে বাদ দিয়ে আমি আগে হচ্ছে অবশিষ্টাংশ কত আসে একটু দেখি। এটি হচ্ছে আমাদের 3 4 12, তাহলে এটি 12 লসাগু, এখানে 12 একে 12 মাইনাস এখানে হচ্ছে 4, এখানে মাইনাস 3 একে 3, তাহলে 12 থেকে কাকে বাদ দিব, 12 থেকে 7 কে বাদ দিব, এখানে থাকে কত 12, তাহলে হচ্ছে এখানে থাকে 5, এখানে থাকে হচ্ছে 12। তাহলে অবশিষ্টাংশ তুমি পাইছো। হ্যাঁ, এই অবশিষ্টাংশ কত পাইছো, তাহলে ভাই এখন অবশিষ্টাংশ পাইছো হচ্ছে 12/5। এই 12/5 অংশটা কত পার্সেন্ট লাভ, আবার 10% লাভে বিনিয়োগ করছে। এখন কিন্তু তোমার জন্য কাজ সহজ হয়ে গিয়েছে। দেখো 1/3 অংশ 7% লাভে, 1/4 অংশ 8% লাভে এবং 5/12 অংশ 10% লাভে কি করছে, বিনিয়োগ করছে। কি করছে, বিনিয়োগ করছে। বিনিয়োগ করার সেক্ষেত্রে তুমি একটু শর্টকাট ফলো করতে পারো, সেটা হচ্ছে এই যে অংশ লাভ, অংশ লাভ, অংশ লাভ, তুমি তিনটা কি করে দিবা, আলাদা আলাদা গুণ করে যোগ করে দিবা। কিরকম, 1/3 গুণন 7% যোগ 1/4 গুণন 8% যোগ 1/, কত আরেকটা, সরি 5/12 অর্থাৎ 12/5 গুণন কত পার্সেন্ট, 10%। ওকে, এখান থেকে তুমি একটা লাভের হার বের করে পেলো। এখান থেকে কি বের করবো ভাইয়া, লাভের হার। তাহলে এটি বের হবে আমার লাভের হার। লাভের হার হলে কত হয়, এখানে থাকে 3 গুণন 7% মানে হচ্ছে নিচে থাকবে 100, 7 ইন্টু পার্সেন্টেজ মানে 1/100 প্লাস এখানে হচ্ছে 1/4 ইন্টু 8% মানে হচ্ছে 8/100 প্লাস এটি হচ্ছে আমাদের 5/12 ইন্টু 10% মানে হচ্ছে 10/100। ওকে, লসাগু নেওয়ার ক্ষেত্রে তুমি যে প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো, এখানে 100, এখানে 100, এখানে 100, তাহলে একটা 100 নিব আর 3 4 12, এই তিনটা লসাগু নিলে কত হয় দেখো, 3 4 12, তার মানে হচ্ছে 3 একে 3, এখানে থাকে 4, 3 4 12, আবার যদি 4 দিয়ে নাও এখানে 1, 4 একে 4, 4 একে 4, তাহলে কত হয় ভাইয়া, 3 4 12। তার মানে এই যে 3 4 এবং 12, এটার লসাগু হচ্ছে কত, 12, আবার সাথে আছে কত, 100। 3 জায়গা থেকে 100টা আমি একটা হিসেবে কাউন্ট করেছি, সো আমার এখানে লসাগু আসছে 12 গুণন 100। তাহলে দেখো এখানে 100 চলে গেছে, আর এখানে হচ্ছে 3 4 12, তাহলে এখানে থাকে 4 যোগ এখানে হচ্ছে আমাদের থাকে 3, কারণ হচ্ছে এটার সাথে 100 চলে গিয়েছে, এবং 3 4 12, এরপর হচ্ছে আমার যোগ এখানে 100 চলে গিয়েছে, 12 12 চলে গেছে, তাহলে আর থাকে কত ভাইয়া, সরি আমি তো এখানে 4 একে 4, এটা ঠিক আছে, কিন্তু 4 7 28,
এটা কিন্তু সম্পূর্ণ উপরের সংখ্যা। সো এখানে দেখো 100 100 চলে গেছে, 3 4 12, 4 7 হচ্ছে এখানে 28, 4 7 28। এরপর হচ্ছে আমার 3, এটা হবে না, কারণ হচ্ছে এরপরে দেখো 100 100 চলে গেছে, এখানে 3 4 12, বাট 3 এটা হবে 24, যোগ এখানে 100 12 এবং চলে গেছে, 5 10 কত বসবে 50, এটি হবে লাভের হার। তাহলে আমার কত হয় একটু দেখো তো, 20 50 70 90 98 98 আর 4 কত 102, তাহলে 102 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত 1200। এটি কি হার ভাইয়া? লাভের হার। এটি কি লাভের হার। হ্যাঁ, কোয়েশ্চেনের কাটবার কত হইতে পারে আমি একটু শেষে বলবো সেটা। এবং যে আমাদের প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু আমাদের সাথে যারা যুক্ত ছিল, এখানে 14টা প্রশ্ন কিন্তু আমি হুবহু পড়াইছি, মানে তোমার ক্ষেত্রে হচ্ছে মানটা চেঞ্জ করে দিয়েছে। এই প্রশ্নটা কিন্তু আমি পড়াই নাই, এই যে 3 নম্বর প্রশ্নটা, এরপরে বাকি যে প্রশ্নগুলো সলভ করাবো সেটা দেখবা। আর যে আমাদের 2টি প্রশ্ন এগুলো সলভ করাইছে, এগুলো কিন্তু দেখছো যে হচ্ছে হুবহু কমন ছিল, এবং কোনটার সাথে মিল আছে আমি কিভাবে পড়াইছি সেটাও কিন্তু বলে দিচ্ছি সাথে। হ্যাঁ, ওকে। তাহলে এখানে কত আছে ভাইয়া? 102, নিচে আছে কত 1200, এটি হচ্ছে আমাদের কি লাভের হার। ওকে, এটি লাভের হার। তাহলে এখানে তোমাকে বলা হচ্ছে যে যদি লোকটির বার্ষিক লাভ কত হয়, 561 টাকা হয়। এখন 102 কে তুমি 1200 দিয়ে একটু ভাগ দাও, কত হয় একটু দেখো। এখানে কোড কত ছিল? 22778। ওকে, এটা একটু ভাগ দাও, এটা একটু ভাগ দিয়ে কত হয় দেখো। 102 তুমি ভাগ দিছো 1200 দিয়ে। ওকে, তাহলে তোমার আসে হচ্ছে ভাইয়া, এটি হচ্ছে লাভের হার 102, নিচে আছে 1200। আমি একটু এদিকে লিখতেছি, লাভের হার সমান 102 গুণন 1200। তাহলে লাভের হার যেহেতু বলা হয়েছে, এটি অবশ্যই কি দিতে হবে 100%। সো 100% দিলে এখানে কত হয় 8 100% মানে আমি এখানে এক্সট্রা কোনো কিছু গুণ করি নাই, কোনো কিছু যুক্ত করি নাই, 100% যে কোনো স্থানে জুড়ে দেওয়া যায়, এটার মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আমাদের আসে 8.5%। 8 কত পার্সেন্ট? 5%। এখন তোমাকে বলা হচ্ছে যদি লোকটির বার্ষিক লাভ 561 টাকা হয়, তাহলে লাভের হার পাইছি না আমি 8.5%। হ্যাঁ, তুমি তাইলে প্রথমে কি করবা, এখানে যা অংশ আছে সব অংশগুলো আলাদা আলাদা গুণ করে যোগ করবা। যোগ করার পরে হচ্ছে যেটি আসবে এটি লাভের হার, 100% জুড়ে দেওয়া হলো, এটি ডিভাইড বাই 5% হচ্ছে লাভের হার। এখন কার লাভের হার? এটা তো মূলধন থাকবে। হ্যাঁ, তাহলে এখানে লাভ হয়েছে কত আবার 561 টাকা। তাহলে তুমি বলতে পারো এক্স এর 8.5% সমান 561 টাকা। তাহলে মূলধন মানে হচ্ছে এক্স, তাহলে এক্স এর 8.5% অর্থাৎ লাভের হার সমান 561 টাকা আসছে। এক্স ইন্টু 8.5% মানে হচ্ছে 1/100 ইকুয়াল হচ্ছে 561। সো এক্স এর মানটা কত আসে একটু দেখো। 100 এর সাথে 561 গুণ করো, নিচে 8.5 দিয়ে ভাগ দাও। হ্যাঁ, 100 গুণন 561 ডিভাইডেড বাই 8.5 8.5, তাহলে 6600, অর্থাৎ এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে দেখছো এখানে অবশিষ্ট অংশটা আগে কেন বের করতে হবে, অর্থাৎ 3টা অংশ তোমার লাগবে, 3টা অংশ আলাদা আলাদা গুণ করার পর 102 বাই হচ্ছে 1200 আসবে। এটা হচ্ছে আমাদের লাভের হার। লাভের হার মানে পার্সেন্টেজে, সো পার্সেন্টেজ মানে এখানে 100%, সো 8.5%। এখন কার লাভের হার সমান লাভ আসবে, তাহলে আমাদের এক্স এর লাভের হার যেটি আছে এক্স এর 8.5% সমান 561। সো এক্স এর মানটা আসছে আমার কত 6600, অর্থাৎ যেটি এ অপশন ছিল, এই অপশনটা যারা হচ্ছে আনসার করেছে তাদের আনসারটা কারেক্ট হয়েছে এটি। এরপরে দেখো একটি নির্দিষ্ট কোম্পানিতে মোট কর্মচারীর মধ্যে 240 জন পুরুষ প্রতি 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ কর্মচারী হয়, তাহলে মোট কর্মচারীর সংখ্যা কত হবে? মোট কর্মচারীর সংখ্যা কত হবে এরকম প্রশ্ন কিন্তু পড়াইছি। মোট কতজন থাকে, মোট কর্মচারী বা হচ্ছে মোট কয়জন মানুষ কাজ করতেছে, এরকম যদি এরকম দুইজনের মধ্যে একটা ডিফারেন্স দেওয়া থাকে মোটামুটি, তাহলে আমরা জানি না, যেটি জানি না সেটি আমরা কি ধরে নিই, কর্মচারীর সংখ্যা এক্স। কর্মচারীর সংখ্যা কি ভাইয়া? এক্স। এখন একটি নির্দিষ্ট কোম্পানিতে মোট কর্মচারীর মধ্যে 240 জন পুরুষ। আমি তো কয়জন কর্মচারী সেটা জানি না, আমাকে বলা হচ্ছে মোট কর্মচারীর সংখ্যা কত? একজন, যেখানে একজনের মধ্যে 240 জন পুরুষ। আবার বলা হচ্ছে প্রতি 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ। মানে তুমি ওই কোম্পানিতে গেলে দেখতে পাবা যে হচ্ছে টোটাল 13 জন, মনে করো 13 জনের মধ্যে হচ্ছে 8 জন হচ্ছে পুরুষ, 8 জন যেখানে থাকে 3 জন হচ্ছে মেয়ে পাবা, 5 জন হচ্ছে পুরুষ পাবা। বুঝা গেছে কথা? তাহলে একটু দেখো, আমার 8 জনের মধ্যে পুরুষ থাকে কয়জন? 5 জন। তাহলে একজনের মধ্যে দেখো 8 জন, এখানে বলা হচ্ছে 8 জন কর্মচারীর মধ্যে 5 জন পুরুষ। ভাই আপনি পুরুষ নিয়ে কেন কাজ করতেছেন? কারণ তোমার যেটি প্রাইমারি ইনফরমেশন দেওয়া সেটা কিন্তু পুরুষ নিয়ে, 240 জন পুরুষ।
তাহলে 8 জনের মধ্যে পুরুষ থাকে কয়জন? 5 জন। ওকে, ভালো কথা। একজনের মধ্যে পুরুষ থাকবে কত? 8 ভাগের 5 জন। মানুষ কত? 1 জন। তাহলে টোটাল মানুষের মধ্যে কয়জন পুরুষ থাকবে? তাহলে x জনের মধ্যে পুরুষ থাকবে, এখানে 5x হবে, এখানে হবে 8। তাহলে পুরুষের সংখ্যা কি তুমি পাই গেছো ওই কোম্পানির মধ্যে? হ্যাঁ, 5x ডিভাইডেড বাই কত? এটি হচ্ছে আমাদের 8। এটি যদিও 4 এর মতো লাগতেছে, একটু আমি এটা বাংলাতে লিখি। তাহলে এটা হচ্ছে 5x, এটি হচ্ছে আমার 8। আমি একটু এখন ইংলিশে লিখতেছি, দেখো এটা। ওকে, শর্ত মতে 5x ডিভাইডেড বাই 8 ইকুয়াল, এটি হচ্ছে কোম্পানির টোটাল পুরুষের সংখ্যা। কেমনে বের করছে? 8 জন পুরুষের মধ্যে 5 জন থাকে একজন পুরুষের মধ্যে, তাহলে 5 ডিভাইডেড বাই 8। একজন পুরুষের মধ্যে 5x ডিভাইডেড বাই 8, এগুলো হচ্ছে পুরুষের সংখ্যা। তাহলে শর্ত মতে 5x ডিভাইডেড বাই 8 ইকুয়াল কত? 240। সো x ইকুয়াল কত আসে? এটার নিচে মনে 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তো 240 ইনটু 8 ডিভাইডেড বাই কত ভাইয়া? 5। তাহলে কত আসে একটু দেখো। যেখানে 5x এর সাথে 1 গুণ করলে 5x থাকতো, 8 ইনটু 240, তারপর হচ্ছে 5টা হচ্ছে আমাদের ভাগ আকারে যাবে। কত হবে? 240 ইনটু 8, তারপর হচ্ছে ডিভাইডেড বাই 5। হ্যাঁ, 384। তাহলে আমার ওই কোম্পানির মধ্যে টোটাল কর্মচারী কতজন ছিল? 384 জন। তাহলে আমরা এই কাজটা করবো। একটু এই প্রশ্নটা দেখছো, সলভ করতে বেশি সময় তোমার লাগবে না, 1 মিনিটও হয়তো লাগে নাই যারা 384 আনসার করছো সেটা। সেই প্রশ্নটা আমি অনেকভাবে পড়াইছিলাম, মানে এরকম 4-5টা প্রশ্ন পড়াইছিলাম। এরপর হচ্ছে 55 নম্বর যে প্রশ্নটি, তোমাকে বলা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর মধ্যে 45 জন বাংলা এবং 40 জন ইংরেজিতে পাশ করেছে, 35 জন উভয় বিষয়ে পাশ করেছে এবং 5 জন উভয় বিষয়ে ফেল করেছে। মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? প্রশ্নটা পড়াইছে নাকি পড়াই নাই তুমি এখন গিয়ে দেখতে পারো আমাদের যে সেট ক্লাসটা রয়েছে, সেট ক্লাসটার মধ্যে যখন আমাদের বলেছিলাম বাংলা এবং হচ্ছে আমাদের ইংরেজি দুইটা যখন সাবজেক্ট থাকবে, তখন আমরা কি অঙ্কন করবো? ব্যঞ্চিত্র। ওকে, ব্যঞ্চিত্র। তাহলে বাংলা, এরপর হচ্ছে ইংরেজি। এটি কার জন্য? এটি হচ্ছে বাংলার জন্য। এটি কার জন্য? এটি হচ্ছে ইংলিশের জন্য। ভাইয়া আপনি মাঝখানে উভয়ের জন্য কেন একটা গ্যাপ রাখছেন? এখানে দেখো, এখানে কিন্তু কমন একটা অংশ আছে উভয়ের জন্য, এটি হচ্ছে উভয়ের জন্য অংশ। তাহলে বলা হচ্ছে দেখো, নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর মধ্যে 45 জন বাংলায়, তার মানে এই যে বাংলাটা, এই বাংলার সম্পূর্ণ অংশ জুড়ে থাকবে কত? 45। আবার বলা হচ্ছে 40 জন ইংরেজিতে, তার মানে থাকবে এখানে সবগুলো হচ্ছে ইংলিশ। আবার বলা হচ্ছে তাহলে ইংরেজিতে পাশ করছে 35 জন উভয় বিষয়ে পাশ করছে, আগে উভয় বিষয়টা বসাও। এটা হচ্ছে 35 জন উভয় বিষয়ে পাশ করছে। ওকে, এখন এই খালি স্থানে কারা বসবে? খালি স্থানে বসবে যে শুধু যারা বাংলায় পাশ করছে, টোটাল বাংলায় নয়, মানে উভয়গুলো মিলে নয়, শুধু বাংলায়। তাহলে শুধু বাংলায় হলে কি হয়? শুধু বাংলায় সমান হচ্ছে 45 জন থেকে আমরা কাকে বাদ দিব? 35কে বাদ দিব। তাহলে কত আসে? 10। তাহলে এখানে বসবে কয়জন? 10 জন। এটা হচ্ছে শুধু বাংলায় কোডটা। ক্লাসটা দেখে নিতে পারো না হয়, আমি যেটা হচ্ছে ওয়েবসাইটে দিয়েছি। এরপরে শুধু ইংলিশ, শুধু ইংরেজিতে, শুধু ইংরেজি মানে হচ্ছে এখানে 40 জন না, তাহলে 40 জন থেকে 35 জন বাদ দিতে হবে। 40 মাইনাস 35 জন, তার মানে 5 জন। তাহলে শুধু ইংলিশে কয়জন? 5 জন। তাহলে এই তিনটে যখন যোগ করবা, এরপরে বলা হচ্ছে আবার 35 জন উভয় বিষয়ে পাশ করেছে, শুধু বাংলায় হচ্ছে 10 জন, শুধু ইংরেজিতে 5 জন, এবং 5 জন উভয় বিষয়ে ফেল করেছে। যারা ফেল করেছে তারা কি মোট শিক্ষার্থীর মধ্যে ছিল না? অবশ্যই ছিল। তাহলে এখন টোটাল বের করা, টোটাল অর্থাৎ মোট শিক্ষার্থী শুধু বাংলাতে পাশ করছে 10 জন, এরপরে শুধু উভয় বিষয়ে পাশ করছে 35 জন, এরপরে শুধু ইংরেজিতে পাশ করছে 5 জন, এরপরে আবার ফেল করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা ছিল কিন্তু 5 জন। তাহলে কত হয়? 10 আর 35-এ 45, 45-এর 5-এ 50, 50-এর 5-এ 55 জন। এটা আসছে কিনা বলো তোমাদের ক্ষেত্রে? 55। এটা কি তোমার আনসার মিলছে? অপশন টেস্ট করে বের করলে হবে তোমার ক্ষেত্রে। ওকে, তাহলে 55 জন। এরপরে বলা হচ্ছে 2 জন কর্মী 5 দিনে করতে পারে একটি কাজের অর্ধাংশ। এখানে একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, যদি তুমি পারার কথা। 2 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন? দেখো তো, 2 জন কর্মী 5 দিনে করতে পারে একটি কাজের অর্ধাংশ। যখন সম্পূর্ণতে যাইতে হয়, ভাইয়া এই ম্যাথের সাথে আপনার কোন ম্যাথটা মিলছিল? আমার এই ম্যাথের সাথে ট্যাঙ্কের ম্যাথটা মিলছিল। ট্যাঙ্কের মধ্যে অর্ধক অংশ ছিল, 3/4 অংশ ছিল, ওটা থেকে আমি সম্পূর্ণ অংশটা বের করা শিখাইছি। যেটি হচ্ছে আমার এখানে অর্ধেক ছিল, অর্ধেকটা ওইখানে গেলে ভগ্নাংশটা উল্টে যায়। ঠিক আছে কিনা? এবার দেখো 30 লিটারের যে ম্যাথটা ছিল সেটা। ওকে, তাহলে দেখো 2 জন কর্মীর 5 দিনে করতে পারে একটি কাজের অর্ধাংশ, 2 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন হবে? তাহলে দেখো তো একটু, আমাদের 2 জন কর্মী 5 দিনে করতে পারে একটি কাজের অর্ধাংশ। তাহলে দেখো 2 জন
2 জন কর্মী 5 দিনে করতে পারে অর্ধেক অংশ। হ্যাঁ, অর্ধেক অংশ। ওকে, এখন তোমার কি মানুষ চেঞ্জ করছে নাকি দিন চেঞ্জ করছে? 2 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন হবে? কতজন কর্মীর প্রয়োজন হবে? তাহলে দেখো 5 দিনে আগে সম্পূর্ণ অংশটা তুমি এখান থেকে বের করে ফেলো। এখান থেকে আমাদের 2 জন কর্মী ছিল না? হ্যাঁ, তাহলে 2 জন কর্মী থাকলে আমাদের 5 দিনে অর্ধেক, দাঁড়াও একটু, ওকে, 2 জন কর্মী এখানে 5 দিনে করতে পারে হচ্ছে হাফ অংশ। তাহলে হাফ অংশ করতে কয়দিন সময় লাগছিল? ওকে, হাফ অংশ করতে প্রয়োজন 2 জন। হাফ অংশ করতে প্রয়োজন কত? এটার ক্ষেত্রে হাফ অংশ করতে প্রয়োজন কত ভাইয়া? হাফ অংশ যেটি ছিল কি বলছো? 10। হ্যাঁ, হাফ অংশ করতে প্রয়োজন ছিল কয়দিন এখানে? 5 দিন। দেখো 5 দিন। তাহলে সম্পূর্ণ অংশ করতে প্রয়োজন, সম্পূর্ণ হলে এটা কি যাবে? উল্টে যাবে। তাহলে 2 গুণন 5 দিন, তাহলে কয়দিন হচ্ছে ভাইয়া? 10 দিন। ঠিক আছে, 10 দিন না? 10 দিন। তাহলে আমরা যদি সম্পূর্ণ অংশ করতে যাই সেক্ষেত্রে কয়দিন সময় লাগতেছে? 10 দিন। 2 জনের কয়দিন সময় লাগে তাহলে ভাই একটু বলো তো? 2 জনের এই যে 10 দিন, 10 দিন এটা করতে কয়জনের লাগতেছে? আবার ভালো খেয়াল করো, 2 জন কর্মী 5 দিনে করতে পারে হাফ অংশ, তার মানে অর্ধেক অংশ করতে প্রয়োজন হচ্ছে 5 দিন, তার মানে সম্পূর্ণ অংশ করতে প্রয়োজন হচ্ছে 10 দিন। এখন 10 দিন করতে কয়জনের লাগে? 10 দিন করতে সময় লাগে 2 জনের। তাহলে 1 দিন করতে, দেখো 10 দিনে করতে পারে 2 জন। এখন 1 দিনে যদি করতে চাই আরো মানুষ বেশি লাগবে না? দেখো 10 দিনে করতে পারে হচ্ছে কয়জন মানুষ? 2 জন মানুষ। তাহলে 1 দিনে করতে চাইলে আরো বেশিটা মানুষ লাগবে, তাহলে বেশি হলে কি গুণ, অর্থাৎ 10 গুণন 20 জন। এখন তোমার কয় দিনের ভিতরে কাজটা শেষ করতে হবে? 2 দিনে কাজটা শেষ করতে হবে। তাহলে 2 দিনে, 2 দিনে হলে এখন আরেকটু কম লাগবে, তাহলে 10 গুণন 2, এখানে হবে 2 জন, তার মানে 2 2 কাটা হচ্ছে 10 জন। বুঝা গেছে ভাই কথা? তাহলে 10 জন কোথায় আছে? 10 জন হচ্ছে এই অপশনে আছে। সো এই অপশনটা যারা আনসার করেছো তারা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে ওইভাবে শিখাইছি, x1 d1 = x2 d2 দিয়ে এটাও করতে পারবা, বাট এখানে যেহেতু অর্ধাংশ বলছে, অর্ধাংশ বললে এইভাবে করলে তোমার আনসারটা একটু স্মুথ আসে আর কি। ওকে, তাহলে আমরা প্রথমে কি দিব? অর্ধেক অংশ করতে প্রয়োজন 5 দিন, সম্পূর্ণ অংশ করতে প্রয়োজন, এটা উল্টে যাবে 10 দিন। তাহলে 10 দিন লাগতেছে কয়জনের? 2 জনের, 2 জন কর্মী। তাহলে 10 দিনে পারা হচ্ছে 2 জনে, 1 দিনে পারবো হচ্ছে আরো বেশি মানুষ লাগবে, তাহলে 2 দিনে পারবো হচ্ছে 10 জন। সো 10 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো, যদি একটি ইটের দৈর্ঘ্য 10 ইঞ্চি, এটা হচ্ছে ইঞ্চি, প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি হয়, তবে 10 ফুট লম্বা, 9 ফুট উঁচু এবং 10 ইঞ্চি চৌড়া একটি দেয়াল করতে কতগুলো ইট লাগবে? কতগুলো ইট লাগবে? আগে হচ্ছে তুমি একটি ইটের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এরপর হচ্ছে 10 ফুট লম্বা, 9 ফুট উঁচু, 10 ইঞ্চি চৌড়া একটি কি আছে? দেওয়াল আছে। এখন তুমি সর্বপ্রথম ইটের আয়তনটা বের করো। ইটের আয়তন সমান কি? ইটের আয়তন সমান হচ্ছে ভাইয়া দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে ইটের ক্ষেত্রে একটু দেখো, একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চি, ভালো কথা 10 ইঞ্চি, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি। তাহলে কত হয়? 5 × 10 = 50, 3 × 50 = 150 ইঞ্চি। ওকে, এরপর এখন দেওয়ালের আয়তনটা বের করো। ভাইয়া দেওয়ালের আয়তন কি? দেওয়ালের আয়তন হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে দেওয়ালের দৈর্ঘ্য কত আছে? 10 ফুট লম্বা। এখন ফুট হবে নাকি ইঞ্চি হবে? যেহেতু এই জায়গায় ইঞ্চি, তোমাকে ইঞ্চিতে নিয়ে যেতে হবে। তাহলে 10, 1 ফুট সমান হচ্ছে 12 ইঞ্চি, তাহলে 10 × 12, এটি হচ্ছে আমার শুধু দৈর্ঘ্যের জন্য। এরপর 9 ফুট উঁচু, তাহলে এটাও ইঞ্চিতে নিয়ে যেতে হবে, ইন্টু প্রস্থ, তাহলে 9 × কত? 12,
ওকে, এটি শুধু প্রস্থের জন্য। এরপরে উচ্চতা কিন্তু আবার 10 ইঞ্চিতে আছে, প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে এটি হবে শুধু 10 ইঞ্চি। তাহলে এখন দেওয়ালের আয়তনটা বের করো তুমি। হ্যাঁ, দেওয়ালের আয়তনটা বের করো। দেওয়ালের আয়তনটা বের করলে কত হয়? একটু ক্যালকুলেটরটা চাউন চলছে, মন রাখছে না, ক্যালকুলেটরটা দিল। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এটা কত হয়? তাহলে এখানে কত হয় দেখো তো, 10 ইন্টু 12 ইন্টু 9 ইন্টু 12 ইন্টু 10। তো তোমার আসন হচ্ছে এখানে 129,620। এখন তোমাকে বলা হচ্ছে যে কতগুলো ইট লাগবে। ইট লাগবে মানে দেওয়ালের আয়তন যেটা আছে এটাকে ইটের সংখ্যা দিয়ে ভাগ দেওয়া না, এরকম কিন্তু জ্যামিতির মধ্যে একটা পার্টের মধ্যে এরকম ম্যাথ ছিল। সো এই প্রশ্নটা হচ্ছে আমাদের কমন ছিল। তাহলে কতগুলো ইট লাগবে? ইট লাগবে যেটা লাগবে এটা হচ্ছে নিচে, তার মানে 150 হচ্ছে নিচে, উপরে থাকবে কত? 129,600 ভাগ কত? 150। 864 মানে হচ্ছে আমাদের যে ডি অপশনটা আছে, এই ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝা গেছে? ওকে, এরপরে 58 নম্বর প্রশ্নটি একটু দেখো। একজন ফল বিক্রেতা 500 টাকার আপেল বিক্রয় করে 100 টাকা লাভ করলো, আর 200 টাকা কলা বিক্রয় করে 40 টাকা লাভ করলো। সে গড়ে শতকরা কত টাকা লাভ করলো? সে গড়ে শতকরা কত টাকা লাভ করলো? একেবারেই হচ্ছে প্রশ্নটা কমন ছিল। কিভাবে? একজন ফল বিক্রেতা 500 টাকার আপেল বিক্রয় করে কয় টাকা লাভ করছে? আগে আপেলে ভালোভাবে খেয়াল করো, আপেলে কয় টাকা লাভ? আপেলে 100 টাকা লাভ। কেমনে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আপেলে 100 টাকা কি লাভ? ওকে, কেন? 500 টাকা আপেল বিক্রয় করছে, 100 টাকা লাভ করছে, 100 টাকা আমি লাভটা বসাই দিয়েছি। এরপরে 200 টাকার কলা বিক্রয় করে আবার 40 টাকা লাভ করে দিছে। তাহলে কলাতে কয় টাকা লাভ? 40 টাকা। ভালো কথা। মোট লাভ কত? একেবারে সহজ ছিল না। 100 প্লাস 40 সমান হচ্ছে 140 টাকা টোটাল লাভ করছে। হ্যাঁ, 140 টাকা লাভ। এরপরে যদি আমরা গড়ে শতকরা কত লাভ করলো, অর্থাৎ গড়া মানে কি, মানে তোমাকে শতকরার হারটা বের করতে বলা হচ্ছে। তো শতকরার হারটা বের করলে কি হয়? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100 না? সো শতকরা লাভের হার এখানে কি লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, কারণ লাভটা হয় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, ইনটু কি 100। সো লাভ কত আসছে? লাভ আছে 140। ভাইয়া দুইটার ক্রয় মূল্য কি যোগ করতে হবে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 500 টাকা আপেল বিক্রয় করে 100 টাকা যদি লাভ করে দেয়, তার ক্রয় মূল্য আলটিমেট কত ছিল? 400 টাকা দিয়ে কিনছিল আর কি। গুড। তাহলে আপেলের ক্রয় মূল্য ছিল কত? 400 টাকা। ভালো কথা। এরপর আবার 200 টাকা কলা বিক্রি করে 40 টাকা লাভ করে দিয়েছে, তার মানে তার ক্রয় মূল্য কত ছিল? 160 টাকা। ওকে, তাহলে কলার ক্রয় মূল্য ছিল কত? 160। তাহলে এই দুইটা যোগ করে দাও, অর্থাৎ 400 প্লাস 160, এই দুইটা বস্তু ক্রয় করে সে 140 টাকা লাভ করছে, এবং এটি হচ্ছে আমাদের 100%। সো আনসার কত হয়? এখানে 140 থাকে আর এখানে হচ্ছে 560 থাকে, ইনটু এটি হচ্ছে আমাদের 100%। সো আনসারটা কত হয় একটু দেখো। আনসারটা কত হয়? 140 গুণন 100 ডিভাইডেড বাই 560, 25, তাহলে 25%। ঠিক আছে কিনা? হ্যাঁ, 25%। ওকে, তাহলে প্রশ্নটা কমন ছিল কিনা? কালকেও তো পড়াইছি, মানে কালকে পরশু। এরপরে 59 নম্বর হচ্ছে, এক ব্যক্তি তার মোট সম্পত্তি 2/3 অংশ ছেলেকে 1/3 অংশ মেয়েকে দিল, এতে ছেলে মেয়ে অপেক্ষা 6 লাখ টাকা বেশি পেল। ওই ব্যক্তির মোট সম্পত্তির মূল্য কত ছিল? এটা, এই প্রশ্নটা কার সাথে মিল ছিল? ক খ গ এর বেতনের অনুপাত সামথিং, খ গ অপেক্ষা এত টাকা বেশি পেলে, ক এর বেতনটা কত ছিল। মিল পাও কিনা দেখো। ওকে, তাহলে এক ব্যক্তি তার মোট সম্পত্তি 2/3 অংশ ছেলেকে এবং 1/3 অংশ মেয়েকে দিল, এতে ছেলেটা মেয়ে অপেক্ষা 6 লাখ টাকা বেশি পেল। ওই ব্যক্তির মোট সম্পত্তির মূল্য কত ছিল? মোট সম্পত্তির মূল্য আমরা জানি না। তাহলে ধরি মোট সম্পত্তির মূল্য x টাকা। এখন ছেলেকে দিছে কি? ছেলেকে দেখো, ছেলেকে x এর কত অংশ হবে? এটা তো x থেকেই তো দিছে, x এর 2/3 অংশ
তার মানে হচ্ছে 2x ডিভাইডেড, তার মানে কি, তার মানে হচ্ছে 2x ডিভাইডেড বাই 3। এরপরে মেয়েকে দিছে x এর কত অংশ, 1/3 অংশ, তার মানে হচ্ছে x ডিভাইডেড বাই 3। x এর সাথে 1 গুণ করলে x, নিচে হচ্ছে 3। এখন বলা হচ্ছে এতে ছেলে, আচ্ছা ছেলে এই 2x/3 টা মেয়ে অপেক্ষা কিভাবে 6 লাখ টাকা বেশি, তার মানে মেয়েরটা তো সে পাবে, আবার এটা অপেক্ষা কত লাখ টাকা বেশি পাবে, 6 লাখ টাকা বেশি পাবে। একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 6 লাখ টাকা বেশি পাবে। এখন বলা হচ্ছে সম্পত্তির মোট মূল্য এক্সটা কতক্ষণ লাগবে, 1 মিনিটে তো লাগতেছে না, তাহলে 2x/3 মাইনাস x/3 ইকুয়াল হচ্ছে আমার এখানে 6 লাখ। একক দশক শতক হাজার অযুত লক্ষ, ওকে। এখন তাহলে এটা 3 হইলে এটা হবে 2x মাইনাস x ইকুয়াল হচ্ছে 6 লাখ না, হ্যাঁ। তাহলে এখানে 2x থেকে x বাদ দিলে আর থাকে x, নিচে থাকে 3 ইকুয়াল হচ্ছে আমার এটা 6 লাখ কিনা দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, নিচে মনে 1 থাকে x এর সাথে এটি গুণ, সো x ইকুয়াল হচ্ছে 3 × 6 লাখ। তাহলে এটা আর কি 18 লাখ যেটি ছিল, এটা 18 লক্ষ কিনা, হ্যাঁ। এটা তো অপশন টেস্ট দিয়ে করে দিছো, যাই হোক। এরপরে 60 নম্বর প্রশ্নটা একটু দেখো। এক ব্যক্তি বাৎসরিক 12% সরল সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে তাকে 3 বছর পর সুদ বাবদ 7,200 টাকা পরিশোধ করতে হয়, তার ঋণকৃত আসল টাকার পরিমাণ কত? আসল টাকা মানে কি, মূলধন। আমাদের যে মুনাফার হার দেওয়া আছে কিনা, আর দেওয়া আছে, ওকে আর দেওয়া আছে। একেবারে সহজ প্রশ্ন ছিল, তাকে হচ্ছে 3 বছর, তার মানে এন এর মান দেওয়া আছে, এরপরে 7,200 টাকা কি করছে, সুদ বাবদ পরিশোধ করছে, তার মানে আই দেওয়া আছে। তুমি কি পিটা এখান থেকে বের করতে পারবা না? আমি তো এটা চাইতে আরো কঠিন ম্যাথ করাইছি। সো তুমি কি জানো ভাইয়া, আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর পার্সেন্ট। তাহলে আই ইকুয়াল পি এন আর পার্সেন্ট মানে হচ্ছে তুমি জানো যে এখানে নিচে 100 হয়, এটা নিচে মনে 1 আই এর সাথে 100 এবং হচ্ছে 1 এর সাথে পি এন আর, তাহলে পি এন আর ইকুয়াল হচ্ছে আই ইন্টু 100। সো এখান থেকে আমি কি বের করবো ভাইয়া, আমি বের করবো হচ্ছে আসল। সো পি ইকুয়াল আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন ইন্টু আর। সো আইটা হচ্ছে কত, এটা হচ্ছে সুদ আসছে 7,200 ইন্টু এখানে হচ্ছে 100, নিচে হচ্ছে এন আর, এনটা ছিল বছরটা কত 3 ইন্টু আরটা হচ্ছে এখানে 12, তাহলে 7,200 গুণন 100। হ্যাঁ তা আমি না আনি কি, এটাই 20,000 আসছে, সো এটা 20,000 হবে আনসার। সবার আমরা মোটামুটি হয়েছে। ওকে, তাহলে এটি হচ্ছে 20,000। এরপরে এ এবং বি 3:2 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করে যদি লাভের 5% ধাতব্য খাতে চলে যায়, লাভ থেকে চলে যাবে কিন্তু, তবে এটি হচ্ছে এর লাভের পরিমাণ 855 টাকা, ব্যবসায়ের মোট লাভের পরিমাণ কত? ব্যবসায়ের মোট লাভের পরিমাণ আমি জানি না, তাহলে মোট লাভ সমান হচ্ছে এক্স, আবার 5% ধাতব্য খাতে চলে যাবে, তাহলে আর বাকি থাকবে সমান এক্স মাইনাস এক্স এর কত অংশ চলে যাবে, এক্স এর 5%, হ্যাঁ। তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 5 ডিভাইডেড বাই 100। সো এখানে থাকে হচ্ছে 100, এখানে থাকে হচ্ছে 100 মাইনাস 5x, সো আর থাকে হচ্ছে 95x ডিভাইডেড বাই 100, এটা না, এটা কিনা দেখো 95x ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100, এটি হচ্ছে আমাদের কি, আর বাকি থাকবে মানে 5% ধাতব্য খাতে চলে যাওয়ার পর। এখন তোমাকে কি বের করতে বলা হচ্ছে, এর পরিমাণটা বের করতে বলা হচ্ছে। তাইলে যদি ভাই আমাদের এ এবং বি যদি অনুপাত থাকে, তাহলে এর লাভের পরিমাণ হচ্ছে আমাদের 855 টাকা হলে মোট লাভের পরিমাণ হচ্ছে এক্স। তাহলে এটা দিতে পারি কিনা দেখো তো, এ কত পাবে, এ পাবে যে 95x ডিভাইডেড বাই 100 এর কত অংশ,
100 এর অনুপাত দেওয়া থাকলে কি দুইটা যোগ করে দিতে হয়, এখানে 5 এ মানে আগেরটা, তার মানে এখানে হবে 3। তাহলে এটি হবে 500, এটা হবে 95x * 3। এটি কে পাবে? এ পাবে। আসতেছে কিনা মনে? অবশ্যই। তাহলে এটা পাইছে, এর লাভের পরিমাণ কত বলছে? 855 টাকা। তাহলে আমরা শর্ত মতে দিতে পারি 95x * 3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 500 ইকুয়াল হচ্ছে 855। এটার সাথে এটা গুণ 500 এর সাথে এটা 95x * 3 এর সাথে এটা, সো x ইকুয়াল কত আসে আমাকে একটু জানো। x ইকুয়াল কত আসে? হ্যাঁ, কত আসে এখানে? 1500। তাহলে 1500 আসে, সো 1500 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, সি অপশনটা। এরকম প্রশ্ন কয় হাজার বার করছো তোমরা? বলো তো, অনেকবার করছো। হ্যাঁ, ওকে। এরপর বলা হচ্ছে 40টি আর্টিকেলের ক্রয় মূল্য x সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান যদি লাভের হার ক্রয় মূল্যের 25% হয়, তবে x এর মান কত হবে? দেখো, 40টি আর্টিকেলের ক্রয় মূল্য, তাইলে আমরা এখানে 40টি আর্টিকেলের ক্রয় মূল্য কত জানি, কিন্তু এটা x সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান হবে বলছে। তাহলে 40টি আর্টিকেলের ক্রয় মূল্য সমান, আমরা ধরতেছি মনে করো 14 * c, মানে c মানে হচ্ছে আমরা এটা ক্রয় মূল্য। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের 40টি বলছে, আমরা একটা করে যদি এটা ক্রয় মূল্য c ধরি, তাহলে 40টির ক্রয় মূল্য হচ্ছে 14 * c। আবার x সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্য, x সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্য মানে সেল না, তাহলে x সংখ্যক, তাহলে x সংখ্যক এখন হচ্ছে আমাদের কি করবে? বিক্রয় করবে, মানে সেল প্রাইস। তাহলে সেল প্রাইস হবে মনে করো হচ্ছে s, মানে মনে করো 5 টাকা ধরে বিক্রি করতেছে 5টি, 10 টাকা করে ক্রয় করতেছে মনে করো 40টি। ওকে। তাহলে এরপরে বলা হচ্ছে যদি লাভের হারটা ক্রয় মূল্যের কত পার্সেন্ট হয়? 25% হয়। লাভের হার মানে কি? তুমি বিক্রয় করার পর লাভটা পাচ্ছ না, তাহলে বিক্রয় মানে তোমার s এর পরিমাণটা কি আসতেছে একটু দেখো। বিক্রয়টা সমান হচ্ছে 25% লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপরে। ভালো হবে, খেয়াল করবা। তাহলে ক্রয় মূল্যের উপরে হইলে আমার ক্রয় মূল্যটা তো থাকবে 100 টাকা, আমি ক্রয় করে 125 টাকা বিক্রি করবো, তাহলে ক্রয় মূল্য প্লাস এই যে ক্রয় c এর 25%, এটা হচ্ছে বিক্রয়। তাহলে c প্লাস c ইন্টু 25% মানে 25 ডিভাইডেড বাই কত? 100। সো এখানে কত আসতেছে? এখানে আসতেছে 100c প্লাস 25c, মানে আমার এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার 125c ডিভাইডেড বাই 100। এটা কার মান? এটা হচ্ছে আমাদের বিক্রয় অর্থাৎ সেলের মান। বুঝা গেছে কথা? ওকে। তাহলে এখন তোমাকে যে শর্তটা দিছে এই শর্তটা থেকে তুমি বের করে ফেলতে পারো কিভাবে? এই যে তোমাকে বলা হচ্ছে 40টা আর্টিকেলের ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্য c মানে আমার যে ক্রয় এটি c হিসেবে ধরছি, তাহলে 40টির ক্রয় মূল্য হচ্ছে 14 * c। বিক্রয় মূল্যকে s ধরছি, তাহলে x সংখ্যক জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে x * s। কেমনে? মনে করো একটি কমলার দাম হচ্ছে 5 টাকা, ক্রয় করবা তুমি, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে 50টা ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য, তাহলে 50 * 5টা, তাহলে 5টা এটি হচ্ছে আমাদের সংখ্যা, অর্থাৎ 40-এর মতো মনে করো এটি সংখ্যা, আর 50 এটি হচ্ছে তুমি দর। তাহলে এখানে হচ্ছে আমাদের দর হচ্ছে c করে, এবং 40টা হচ্ছে আমাদের পরিমাণ। ওকে। এখন তোমার কি বের করতে বলা হচ্ছে? এখন তোমাকে বের করতে বলা হচ্ছে x এর মানটা। তাহলে x এর মানটার একটা শর্ত দেওয়া আছে 40টি আর্টিকেলের ক্রয় মূল্য, তাহলে 40টা আর্টিকেলের ক্রয় মূল্য 40 * c, আবার x সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্য হচ্ছে, এটা আমি একটু ঘুরাই দিই, এটি হচ্ছে x। আবার তোমরা মনে করবে যে এখানে দুইটা গুণ x ইন্টু কি s। হ্যাঁ, x সংখ্যক আর্টিকেলের বিক্রয় মূল্য, তাহলে x ইন্টু s। এরপর আমরা s এর মানও বের করে ফেলেছি 125c ডিভাইড বাই 100। তাহলে এখন আমাদের যে শর্তটা কাটতেছে এটা হচ্ছে 40 * c ইকুয়াল x ইন্টু কি ভাইয়া? x ইন্টু s। ওকে। তাহলে 40 * c ইকুয়াল 125c ডিভাইডেড বাই 100। এটি কার মান? এটি হচ্ছে আমার s এর মান। তাহলে এখানে কি থাকবে? x থাকবে, এই c বাদ। তাহলে আর কি থাকে? এখানে থাকে হচ্ছে 40, মনে করো আমি এই লাইনটা এদিকে লিখতেছি, 40 ইকুয়াল 125x ডিভাইডেড বাই হচ্ছে 100। নিচে মনে 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 125x ইকুয়াল
100 ইন্টু 40, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 100 ইন্টু 40 ডিভাইডেড বাই 125। তাহলে এখন যদি তুমি 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে এটা হচ্ছে 4 5 20, এটা হচ্ছে 5 25 125, 5 8 হচ্ছে 40, 4 8 হচ্ছে 32। তার মানে বি অপশন যেটি রয়েছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, বিটা কিনা দেখো, বি হয়েছে সবার 32। হ্যাঁ, তাহলে 40টি আর্টিকেলের ক্রয় মূল্য আমরা কি জানি এখানে ক্রয় মূল্য কত হবে? জানি না। সো আমরা সি ধরে নিচ্ছি 40 ইন্টু সি, এক্স সংখ্যক আর্টিকেলের, ও এটা ক্রয় মূল্য পড়ছে, এটা বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এক্স সংখ্যক মানে এক্স, বিক্রয় মূল্য মনে বিক্রয় করতেছে আমি এক্স এস টাকা ধরে, সো এক্স ইন্টু এস। তাহলে আবার বিক্রয়টা কত হয়? বিক্রয়টা মানে এস এর পরিমাণটা ক্রয় মূল্যের উপরে সে আমাদের 25% লাভ করতেছে। তাহলে ক্রয় মূল্যটা থাকবে 100 টাকাটা থাকবে, আবার এটার উপর এই যে এটা 25%, তার মানে সে সেলের মান হচ্ছে আমাদের 125 সি ডিভাইড বাই 100। সো আমাকে বলা হচ্ছে এখানে যেটি আমাদের ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, অর্থাৎ 40 ইন্টু সি ইকুয়াল এক্স ইন্টু এস। সো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিয়েছি, আর এক্স এর মানটাই ছিল হচ্ছে আমাদের কি ভাইয়া, এখানে আমাদের যে এক্স ছিল এই এক্স এর মানটা বের করতে বলা হয়েছে। সো এক্স এর মানটা আমাদের চলে আসছে, সো এটা হচ্ছে 32। হ্যাঁ জি, ওকে, সবার কারেক্ট আনসার হয়েছে। এরপরে আমাদের 63 যেটি ছিল 20টি সংখ্যার গড় কত ভাইয়া? 0। ওই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হতে পারে? তাহলে দেখো, আমি তোমাকে শুধু একটা সূত্র এটা শিখতে বলছিলাম, এটা কমন পাইছো কিনা দেখো। এই প্রশ্নটাও কিন্তু করাইছি। গড় ইকুয়াল কি? গড় ইকুয়াল হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা ভাইয়া? রাশির সংখ্যা। হ্যাঁ, রাশির সংখ্যা। এখানে গড় কত? গড় হচ্ছে 0। সমষ্টি, সমষ্টি আমরা জানি না। রাশির সংখ্যা কত? রাশির সংখ্যা হচ্ছে 20। নিচে কত? 1। 0-র সাথে 20 গুণ, 1-এর সাথে সমষ্টি গুণ। সো সমষ্টি হচ্ছে আমাদের 0 গুণন 20 অর্থাৎ 0। তাহলে সমষ্টি কত আসতেছে ভাইয়া? সমষ্টি আসতেছে 0। এখন তোমাকে বলা হচ্ছে শূন্যের চেয়ে বড় হইতে পারে কয়টি সংখ্যা? কয়টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হইতে পারবে? দেখবা যে এখানে 20টা সংখ্যা আছে না, 20টা সংখ্যা, 19টা সংখ্যা যদি শূন্যের চাইতে বড় হয়, মনে করো 19টা সংখ্যার যোগফল আসছে 721। কত? 721। ভালোভাবে খেয়াল করবা, 721, এটা আসছে কয়টা? 19টা সংখ্যার যোগফল আসছে 721। হ্যাঁ, সবগুলো হচ্ছে 0 থেকে বড় নিয়ে আমি যোগ করছি। আরেকটা সংখ্যা আছে না, আরেকটা সংখ্যা মনে করো -721, তাহলে -721। তাহলে এটা যদি তুমি সমষ্টি করো 19 যোগ -721, তাহলে 721 প্লাস মাইনাস -721, তাহলে কত হয়? 0। 0 আসে না? হ্যাঁ। গড় কি এখন? সমষ্টি কি এখন 0 আসছে আগের মতো? হ্যাঁ, সমষ্টি 0 আসে। তার মধ্যে 20টা সংখ্যা যদি আমরা নিই, 20টা সংখ্যার মধ্যে 19টি সংখ্যা শূন্যের চেয়ে বড় হইতে পারবে, বাট একটি সংখ্যা সরাসরি কি হইতে হবে? ঋণাত্মক হইতে হবে। তোমার প্রশ্নটা এইভাবে হইতে পারতো, 20টা সংখ্যার মধ্যে মানে শূন্যের চেয়ে বড় 19টা সংখ্যা নিলে বাকি যে সংখ্যাটা থাকে সেটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে নাকি 0 হবে? বাকি সংখ্যাটা ঋণাত্মক, আর 19টি সংখ্যা হচ্ছে আমাদের শূন্যের চেয়ে কি হবে? বড় হবে। অর্থাৎ আমাদের যে ডি অপশন, এই ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, বুঝা গেছে? ওকে, এটি জাহাঙ্গীরনগরের ম্যারাথন ক্লাসে করছিলাম, এটা ছাড়া হচ্ছে আমি এটাতে করাইছিলাম। 64-এ দেখো, একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 65% পায়, মোট ভোটের 20% অবৈধ ভোট। এটা বুঝতে হবে, 20% কিন্তু অবৈধ হয়ে গেছে, বৈধ ভোটের পাবে যে 65%। কে? একজন। যদি মোট ভোটের সংখ্যা 7500 হয়, তবে অপর প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত? নিয়োগ পরীক্ষার যেটি প্রশ্নটা ছিল এটার সাথে হুবহু মিল পাও কিনা দেখো। হ্যাঁ, তাহলে মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার সমান 7500। এখন তোমাকে কি করতে হবে? তোমার থেকে দুই জায়গায় জিজ্ঞেস করছে বা দুই জায়গায় তথ্য দেওয়া আছে বৈধ নিয়ে, অবৈধ নিয়ে কোনো কিছু দেওয়া নাই, তাহলে অবৈধটা বাদ দিতে হবে। তাহলে অবৈধ কত পার্সেন্ট? 20%। তাহলে দেখো, অবৈধ 7500 এর 20%, তাহলে 7500 এর মানে গুণ 20% মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100। সো এই 0 এই 0 বাদ, এই 0 এই 0 বাদ, তাহলে এখানে কত হয়? এখানে হচ্ছে 1500। 1500 না? হ্যাঁ। তাহলে আমাদের অবৈধ ভোট ছিল 20%, অবৈধ ভোটকে আমরা কি দিয়ে দিয়েছি? বাদ দিয়ে দিয়েছি। অবৈধ ভোট আমরা বের করছি 1500। এখন বৈধ ভোটের সংখ্যাটা কত হবে? তাহলে বৈধ ভোট সমান 7500 মাইনাস 1500, তাহলে কত হবে? 6000। 6000 কি রয়েছে? বৈধ ভোট রয়েছে। ওকে, 7500 জন ছিল মোট ভোটার সংখ্যা,
যেখানে অবৈধ ভোট দিয়েছে 20%, এই অবৈধ ভোটটা 7,500 এর 20% মানে 1500 অবৈধ ভোট। আমাদের বৈধ ভোট হবে টোটাল থেকে অবৈধ ভোটটা বাদ দিলে 6000। এখন আবার 6000 থেকে একজন কত পাই ফেলছে, বৈধ ভোটের 65% পাই ফেলছে। তাহলে প্রথম জন, ধরো এটাকে প্রথম জন সমান হচ্ছে 6000 এর 65% পাইছে। তাহলে 6000 এর মানে গুণ 65% মানে 65 ডিভাইডেড বাই 100। সো এই 0 এই 0 বাদ, এই 0 এই 0 বাদ। হ্যাঁ, তাহলে 60 ইনটু 65 কত হয়? 60 ইনটু 65 3900। তার মানে যে প্রথমে ভোট পাইছে একজনের মধ্যে 65%, 6000 যে বৈধ ভোট সেখান থেকে 3900 কিন্তু নিয়ে নিছে। আর বাকি থেকে কত? 6000 থেকে 3900 তো বাদ দিলে 2100 ভোট। সো বাকি যে ভোটগুলো রয়েছে 3900, অর্থাৎ 6000 থেকে বাদ দিবে না, 6000 থেকে, তাহলে এটা হবে 2100 ভোট। এই অপশন যেটি রয়েছে এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, আচ্ছা এটা মজা লাগছে করতে। হ্যাঁ, এটা তো তোমরা পারো। এটা তো হচ্ছে নিয়োগ পরীক্ষার যে প্রশ্নটা ছিল হুবহু তুলে দিছে, মানে হচ্ছে উপস্থিত হইতে পারে নাই, ওদেরকে বাদ দিতে হবে কত পার্সেন্ট উপস্থিতি ছিল, সেই ম্যাথটা আর কি। 65 হচ্ছে এক্স এবং ওয়াই দুইজন দর্জিকে তাদের নিয়োগকর্তা সপ্তাহে মোট 1100 টাকা প্রদান করে। যদি এক্স কে ওয়াই এর 120% পরিশোধ করা হয়, তবে ওয়াই কে সাপ্তাহিক কত টাকা প্রদান করা হয়? যাকে প্রদান করার প্রশ্নটা আসে তাকে আমরা কিনি ধরে নিই। তাহলে ধরি ওয়াই কে প্রদান করতে হবে এক্স টাকা, ধরি ওয়াই কে প্রদান করতে হয়, আচ্ছা এখানে তো এক্স আছে, টি ধরো, তো ওয়াই কে প্রদান করতে হয় টি টাকা। ঠিক আছে, এখন আবার এক্স ওয়াই দুইজন দর্জি কে তাদের নিয়োগকর্তা মোট 1100 টাকা প্রদান করে। তাহলে দুইজন এক্স প্লাস ওয়াই দুইজন মিলে কত পাবে? 1100। ওকে, ওয়াই কত পাবে? ওয়াই পাবে টি। এখন এক্স কে ওয়াই এর 120%, মানে এই এক্স কে দেয় টি এর, অর্থাৎ ওয়াই যেটি পাই টি, অর্থাৎ ওয়াই পাই টি, তাহলে টি এর কত পার্সেন্ট? 120%। টি এর 120% প্লাস ওয়াই, ওয়াইটা তো অলরেডি ধরছি যেটা টি, তাহলে টি ইকুয়াল হচ্ছে 1100। ওকে, তাহলে টি এর 120% মানে টি গুণন 120% মানে 120 ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে টি ইকুয়াল হচ্ছে আমাদের 1100 অর্থাৎ 1100। তাহলে এখানে যদি তুমি টি লসাগু 100 লসাগু নাও, সেক্ষেত্রে তুমি পাচ্ছ 120 গুণন টি, তারপরে রয়েছে হচ্ছে প্লাস 100টি ইকুয়াল হচ্ছে 1100। নিচে মনোমান এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সো 120টি আর হচ্ছে 100, অর্থাৎ 220। তাহলে 100 ইন্টু 1100 গুণ করলে কত হয়? 100 গুণন 1100 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 220, 500। তাহলে টি ইকুয়াল কত আসবে? 500। হ্যাঁ, তুমি এই জায়গায় বসাই দিয়ে হচ্ছে টি এর মানটা কত দিলে হচ্ছে সাধারণত ইকুয়াল আসে, সেটা অপশন টেস্টও করতে পারো, অনেকে হয়তো অপশন টেস্টও করেছো। হ্যাঁ, তাহলে কত হবে ভাইয়া? টি ইকুয়াল হচ্ছে আমার 500 টাকা। তাহলে ওয়াই কে প্রদান করতে হবে কয় টাকা? 500 টাকা। হ্যাঁ, ওকে, ওয়াই কে প্রদান করতে হবে কত? 500 টাকা। তাহলে আমাদের যে 65টি প্রশ্ন ছিল, এই 65টি প্রশ্ন কি, সরি, আমাদের যে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নটা ছিল 51 থেকে 65 পর্যন্ত, আমরা সবগুলো একদম ধরে ধরে আনসার করেছি। সো এখানে আমাদের ইউনিক স্কুল থেকে যে ব্যাচগুলো ছিল, সেই ব্যাচের মধ্যে আমরা যে ওয়েবসাইটের ক্লাস এবং ম্যারাথন ক্লাস সবগুলো মিলাই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে প্রবলেম সলভিং স্কিলে 14টা প্রশ্ন কিন্তু আমাদের কমন ছিল। আর কোন প্রশ্নটা কোথায় থেকে কমন, কিভাবে পড়াইছি, সেটা কিন্তু আমি প্রশ্ন যেটা সেই প্রশ্নের মধ্যে বলে দিচ্ছি। আর যে প্রশ্নটা আমি পড়াই নাই, 3 নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের সেট 1 এর 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আমি পড়াই নাই। 14টা প্রশ্ন কিন্তু আমি কোথায় থেকে পড়াইছি এবং কোন ভিডিওতে পড়াইছি সেটা বলে দিচ্ছি। সো তোমরা আশা করছি এই প্রশ্নগুলোর আনসার আমি যেভাবে করেছি এভাবে আনসার করেছো। সকলের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।